বহুত বড় বড় অফিসাররা আদর্শে পাশে অফিসে পরে আমাদের যাইয়া আমরা কিছু বলি নাই স্যার, আমরা এরকম কুকুরের মতো পাঁচাটা হই নাই স্যার, ঠিক আছে স্যার। বলেন তারিখ যে প্রতিনিধি 17 স্যার ওইটাকে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলেছেন এমপি পদপ্রার্থী সংসদ পদপ্রার্থী ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি তারিখ যে প্রতিনিধি ডাক্তার এসএম খালেদুর জীবন বলেন, তারেক রহমানের পরিচয় দিচ্ছে, বলতেছে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। ওর জীবনের সবচেয়ে সেরা অর্জন হচ্ছে ও তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। ভোটের ময়দানে এবার এমন এক লড়াই যা কাঁপিয়ে দিচ্ছে পুরো ঢাকাকে। একদিকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, আর অন্যদিকে তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া জামায়াত নেতা ডাক্তার খালিদুজ্জামান। ঢাকা 17 এই আসরে যিনি জামায়াতের প্রার্থী, তিনি সেনাবাহিনীর সাথে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, এরকম একটা ভিডিও আমাদের সামনে এসছে, যেটা একজন বাহিনী সদস্যের বডি অন ক্যামেরার রেকর্ডকৃত ফুটেজ বলে আমরা বুঝতে পারছি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কি হতে পারে একটা প্রকৃষ্ট উদাহরণ আমি মনে করি। একজনের ভুলেই যেন পুরো দলকে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঢাকা 17 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের বিরুদ্ধে উঠেছে নতুন অভিযোগ রয়েছে গানম্যান সঙ্গে নিয়ে তিনি ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সমালোচনার মুখে জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বড় প্রবণতার নমুনা। অনেকেই প্রশ্ন তুলছেন, জামায়াত যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্র পরিচালনায় কী ধরনের আচরণ দেখা যেতে পারে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। বিশ্লেষকরা এই বিষয়ে কি বলছেন, আর এর রাজনৈতিক প্রভাবই বা কতটা গভীর, এসব কিছুর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ঢাকা 17 এই আসরে যিনি জামায়াতের প্রার্থী, তিনি সেনাবাহিনীর সাথে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, এরকম একটা ভিডিও আমাদের সামনে এসছে, যেটা একজন বাহিনী সদস্যের বডি অন ক্যামেরার রেকর্ডকৃত ফুটেজ বলে আমরা বুঝতে পারছি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কি হতে পারে একটা প্রকৃষ্ট উদাহরণ আমি মনে করি। পুরো ভিডিওটা বেশ লম্বা, আমি সবাইকে দেখার অনুরোধ করবো। তার আগে এই ছোট্ট ক্লিপটুকু আগে একটু দেখে নিই, তারপর আবার কথা বলবো। এটার দরকার নাকি তাদের? ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামায়াতে ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না না, আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারিখ জিয়ার জন্য। আমরা কেন যাইতে পারবো না? আমাদের স্যার এটা আমাকে বলে তো ইয়া হবে না যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আবার ভিডিওটার মধ্যে খানিকটা ফানও আছে, পরিচয় দিচ্ছেন এই এলাকার এমপি ক্যান্ডিডেট, সেনা সদস্য তাকে চিনতে পারেননি, জিজ্ঞেস করছেন কোন দলের, তখন জানানো হয় জামায়াতে ইসলামী। পুরো ভিডিওটা দেখলে দেখবেন যে তিনি বা তার লোকরা পরিচয় দিচ্ছেন তিনি তারেক জিয়ার বিরুদ্ধে এখানে ফাইট করছেন, তারেক জিয়ার বিরুদ্ধে ফাইট করছেন। বিরাট প্রোফাইল তার আমৃত্যু এটা একটা বড় প্রোফাইল হিসেবে থেকে যাবে, তিনি তারেক জিয়ার বিরুদ্ধে ফাইট করেছিলেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা খেয়াল করব তিনি ক্যান্টনমেন্টে ঢুকছিলেন, ক্যান্টনমেন্টে তার গাড়িতে গানম্যান ছিল, সেনা সদস্য অতি বিনয়ের সাথে, মানে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখবো সেনা সদস্য অত্যন্ত বিনয়ের সাথে তাকে স্মরণ করাচ্ছেন যে এটা একটা আইন, এখানে ক্যান্টনমেন্টে গানম্যান নেওয়া যাবে না, সেখানে তারাই তার নিরাপত্তা দেবেন, এর বাইরে যা যা হওয়ার। যিনি দায়িত্বরত, দায়িত্বপ্রাপ্ত, দায়িত্ব পালনকারী যে সেনা সদস্য, তার কাজই হচ্ছে এটা। আমরা এরকম একটা বাংলাদেশি দেখতে চাই, যেখানে যেই কোনো আইন ভঙ্গ করবেন সেটা যদি প্রিভিয়াস কোনো রকম কোনো ব্যবস্থা তিনি না নিয়ে আসেন আইনের মাধ্যমেই, তাহলে সেই আইন তিনি প্রয়োগ করবেন, যিনিই হোক না কেন। মানে এই যে এই ভদ্রলোক, উনি আইন প্রণেতা হতে চান, মানে এমপি ইলেকশন করতে চান। শোনা যায় আমাদের বস্তি অধ্যুষিত বেশ কিছু এরিয়া আছে এই কনস্টিটিউয়েন্সিতে, সেখানে মানুষজনকে নানান রকম সুযোগ সুবিধা দীর্ঘদিন থেকে তারা দিয়ে চেষ্টা করছেন জনাব তারেক রহমানকে চাপে ফেলতে। আমি মনে করি না এটা একেবারেই কোনো রকম কোনো কাজ করবে, কিন্তু সেটা করেছেন। কিন্তু এই ভদ্রলোকে তো জানা উচিত, অ্যাটলিস্ট উনি একজন শিক্ষিত মানুষ, এমপি হওয়া মানে কি? এমপি হওয়া মানে এগুলো দিয়ে জিতে আসা, নাকি আসলে এমপি হওয়া মানে হচ্ছে একটা রাষ্ট্রের আইন এবং পলিসি যিনি নির্ধারণ করবেন, আইন তৈরি করবেন, আইন সংশোধন করবেন, পলিসি ঠিক করবেন, সরকারকে চ্যালেঞ্জের মুখে রাখবেন যদি বিরোধী দল হন, আর বিরোধী সরকারি দল হলেও তিনি এগুলো নিয়ে কাজ করবেন। সেই ভদ্রলোক আইন ভাঙতে চাচ্ছেন গায়ের জোরে আইন ভঙ্গ, যেহেতু এমপি ক্যান্ডিডেট তাকে এটা করতে দিতে হবে। অত্যন্ত ডেরাগেটরি মন্তব্য তিনি সেনাবাহিনী নিয়ে করছেন, তারা নাকি পরিকল্পিতভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কথাগুলো রেজোনেট করে, আমরা মনে করতে পারবো। দেশের বাইরে থাকা ইনফ্লুয়েন্সার কয়েকজন আছেন, তারা সেনাবাহিনীকে 5 তারিখের পর থেকে ঠিক এই আক্রমণটা করে যাচ্ছে। তাদের এই বিষোদ্গার কেন বুঝতে পারি, তারা এই দেশটাকে আসলে দখল করে ফেলতে চেয়েছিলেন। এই জামাত সহ কিছু ব্যক্তিও আছে, তারা চেয়েছিলেন একটা সোকল বিপ্লবী সরকার বানিয়ে তারা ক্ষমতায় থেকে যাবেন, এরপর কোনো একদিন নির্বাচন হলে হবে। ইনফ্যাক্ট সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান এই কাজটা বাধা হয়ে দাঁড়িয়েছেন, সেজন্য তারা এবং প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী প্রচণ্ড রকম সমালোচনার মুখে পড়েছে এই নেক্সাসের কাছে, এবং আমরা সেটার একটা বহিঃপ্রকাশ খুব ক্লিয়ারলি দেখতে পারলাম।
আমি প্রায় একটা কথা বলি যে আমি এইচএসসি যে কলেজে পড়েছি, আমি ওখানে ছাত্র শিবির অধ্যুষিত ছিল সেই কলেজ। ক্ষমতায় থাকলে বা শক্তিশালী অবস্থায় থাকলে জামাত শিবিরের চেহারা কি আমার দেখা আছে? কেউ যখন জামাতকে বলে ওনারা তো আচরণে ব্যবহারে ভালো ইত্যাদি ইত্যাদি, তো ওনারা কোন চেহারাটা দেখছেন সেটাও আমি জানি, তাদের চেহারা কি হতে পারে সেটাও আমি জানি। এই ভদ্রলোক ঢাকা 17 যে ক্যান্ডিডেট, তার আচরণ দেখে বোঝা যাচ্ছে, তাই না, যে এই প্রথম তারা সরকারের উপরে বেশ ইনফ্লুয়েন্স রাখে, তাতেই তাদের এই হ্যাডাম। তাদের কিছু লোকজন টকশোতে এসে অত্যন্ত বাজে ভাষায় অ্যারোগ্যান্ট আচরণ করেন, ঝগড়াঝাটি করেন। আর এই দল যদি ক্ষমতায় যায় কি হতে পারে আমরা নিশ্চয়ই তো অনুমান করতে পারি। সো আমি এই ভিডিওটাকে ওয়েলকাম করি। জামাতের আসল চেহারা মানুষের সামনে যত বেশি এক্সপোজড হবে, মানুষ তত বেশি ইনফর্মড ডিসিশন নিতে পারবে। আমি আশা করি সাময়িক সময়ের জন্য কোনো সুবিধা কেউ পেয়েছে এদের কাছ থেকে, এটার জন্য দীর্ঘমেয়াদে দেশকে বিপদে ফেলার মতো সিদ্ধান্ত কেউ নেবে না। যাই হোক, পুরো ভিডিওটা আমি এখানে জুড়ে দিচ্ছি। আমি আশা করবো আপনারা সবাই দেখবেন, মানে একটা মানুষ একটা বেআইনি কাজ করার জন্য কিভাবে ইনসিস্ট করছে এবং কি ভাষায় কথা বলছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান সেনাবাহিনীর প্রতি। যে সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে না দাঁড়ালে, জনগণের পক্ষে না দাঁড়ালে আমাদের অনেক দুর্গতি ছিল কপালে। কিছুদিন আগে আমি বলেছি ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস, যেটা আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তারা খামেনির পক্ষ ত্যাগ করেনি বলে সেখানে এত রক্তপাতের পর আমাদের কয়েক গুণ রক্তপাত হয়েছে। ভোটের ময়দানে এবার এমন এক লড়াই যা কাঁপিয়ে দিচ্ছে পুরো ঢাকাকে। একদিকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান আর অন্যদিকে তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া জামায়াত নেতা ডাক্তার খালিদুজ্জামান। এমন কি বললেন এই ডাক্তার, যা শুনে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তারেক রহমানকে কি তবে সত্যিই বড় বিপদে ফেলতে যাচ্ছেন এই জামায়াত প্রার্থী? কেন তিনি বলছেন তারেক রহমান জনগণের কাছে পৌঁছাতে পারেননি? অবিশ্বাস্য এই নির্বাচনী যুদ্ধের ভেতরের খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন এক সমীকরণ যা আপনার চিন্তাকে বদলে দেবে। মেনে নেওয়া যায় না। রাজধানীর ভিআইপি এলাকা হিসেবে পরিচিত গুলশান বনানী বাড়িধারা নিয়ে গঠিত ঢাকা 17 আসন, কিন্তু এবার এই আসনটি কেবল অভিজাতদের এলাকা নয়, বরং পরিণত হয়েছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় কুরুক্ষেত্রে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দুটি নাম, একটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্যটি জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। সাধারণত রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত বিএনপি ও জামায়াত কেন এ আসনে মুখোমুখি, আর কেনই বা ডাক্তার খালিদুজ্জামান এতটা আত্মবিশ্বাসের সাথে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছেন? যে সেনাবাহিনী, যে পুলিশ তাকে দড়ি দিয়ে টান দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে, অথচ এমন ভাবে তারা আবার দেশে আসার পরে ব্যারিস্টার প্রার্থীর সরে দাঁড়ানো এই লড়াইয়ের শুরুতেই ছিল বড় এক চমক। আপনারা সবাই জানেন এই আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থীর, কিন্তু দৃশ্যপট বদলে যায় যখন তারেক রহমান নিজে এই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। জোটের স্বার্থে এবং তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে পার্থ নিজের আসন ছেড়ে দিয়ে ভোলায় চলে যান। বিএনপি নেতাকর্মীরা মনে করেছিলেন মার্চ এখন ফাঁকা, কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। জামায়াত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান মার্চ ছাড়তে নারাজ। তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন তিনি কাউকে ভয় পান না। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ঢাকা 17 আসনের এই জামাত নেতার এমন কর্মকাণ্ড নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।